আমাদের আজকের গল্পের নাম অম্বর চ্যাটার্জির গোয়েন্দাগিরি। গল্পটি লিখেছেন চিরঞ্জীব সেন। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, দেবস্মিতা এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে এসকে দিলার। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আমার বন্ধু ওম প্রকাশ মাকিন পাঞ্জাবের বাসিন্দা হলেও আমরা দুজন একই স্কুলে পড়েছি, একই সঙ্গে খেলাধুলো করেছি, সিনেমা দেখেছি, বড় হয়েছি। কিন্তু কেন কে জানে আজ এতদিনেও ওর সঙ্গে আমার বন্ধুত্বের চির খায়নি। আসলে ওম প্রকাশ খুবই ঠান্ডা প্রকৃতির ছেলে, বেশ হাসি খুশি এবং প্রাণোচ্ছল। স্কুলের ছেলেরা ওকে পেইয়া বলে রাগালে ও কিন্তু রাখতো না। ওর ভাষার বিকৃতি অনুকরণ করে কেউ ওকে ভ্যাংচালে ও কিছু মনেও করতো না। কিন্তু ওর পাগড়িতে কাঠটার ছলেও কেউ একটু হাত দিলে ওর চোখ দুটো অসম্ভব রকমের লাল হয়ে উঠত। আমি বুঝতে পারতাম যে ভয়ঙ্কর কিছু একটা ঘটবে এবার। তাই সেই সময় ওকে আমিই সামলাতাম। ওকে বুঝিয়ে বাজিয়ে শান্ত করে অন্যদের ভৎসনা করতাম এবং বাধা দিতাম। ওম প্রকাশ বুঝতো, শান্ত ছেলে। ও জানতো আমি অন্য ছেলেদের মতো নই, নম্র, ভদ্র, একটু অন্যরকম। আমি কখনোই ওর সঙ্গে বন্ধুত্বের বা ওর সরলতার সুযোগ নিয়ে ওর মর্যাদায় লাগে এমন কোনো রসিকতা করিনি। তাই ও আমার প্রতি যথেষ্ট সহানুভূতিশীল ছিল। ওম প্রকাশের বাবা কুন্দ প্রকাশ একটি পেট্রোল পাম্পের মালিক, অত্যন্ত রাশভারী এবং ব্যস্ত লোক। বছরের অধিকাংশ সময়ই উনি বাইরে বাইরে কাটান। তার অস্তিত্ব এবং গাম্ভীর্য এমনই যে তার প্রকৃতির সঙ্গে একটি রয়্যাল বেঙ্গল টাইগারের তুলনা করা চলে। সামনে দাঁড়াতে ভয় হয়, কথা বলতে হয় রোমাঞ্চ। ওম প্রকাশের মা নেই, তবে একটি বোন আছে, নাম নিতা। খুব ভালো বাংলা বলতে পারে, বাংলা স্কুলেই লেখাপড়া করে, ভালো মেয়ে। আমাকে ঠিক ও নিজের দাদার মতোই ভালোবাসে। যেমন সুন্দর চেহারা, তেমনই মিষ্টি ওর ব্যবহার। প্রতি বছর ভাইফোঁটার দিন ও আমাদের প্রথমত ভাইফোঁটাও দেয়, আর আমি ওকে প্রতি বছর একটি করে বাজারের সেরা ডায়েরি উপহার দিই। সেই ডায়েরিতে সুন্দর হস্তাক্ষরে ও দিনলিপি লিখে রাখে। ফুটফুটে কিশোরী মেয়েটি শিক্ষা দীক্ষায় রূপে গুণে সবার সেরা। সেদিন দুপুরে সহকর্মীর সঙ্গে বসে চা খাচ্ছি, এমন সময় অফিসের ঘরে হঠাৎ একটি টেলিফোন এলো। উঠে গিয়ে আমি রিসিভার তুলে হ্যালো করতেই পিনপিনে একটা কণ্ঠস্বর শোনা গেল। আমি ওম প্রকাশ বলছি। অম্বর চ্যাটার্জি স্পিকিং। অমর, তুই ভাই এখনই একবার আমাদের বাড়িতে চলে যা। নিতা তোকে একটা জিনিস দেবে, হ্যাঁ? সেটা নিয়ে তুই একটু দেরি না করে সোজা ধানবাদে চলে যাবি। সেখানে গোলার মোড়ে আমার নাম করে যে আসবে, তার কাছে তুই ওটা দিয়ে দিবি। আমি দারুণ বিস্মিত হলাম। তুই তুই কোথা থেকে ফোন করছিস ওম? হ্যালো হ্যালো ওম। আর কোনো উত্তর এলো না। রিসিভারটা নামিয়ে রাখার শব্দ পেলাম। মনে কেমন একটা যেন খটকা ধরে গেল। এইরকম ফোন এর আগে আমার কাছে কখনো আসেনি। অফিস থেকে ছুটি নিয়ে এখনই না হয় ওর বাড়িতে চলে যাচ্ছি, কিন্তু নিতা কি দেবে আমায়? কি বা দিতে পারে? সেটা এমন কি মহামূল্য বস্তু যা নিয়ে এখনই আমাকে ধানবাদে যেতে হবে? ভেবে কোনো কুল পেলাম না। ধানবাদের উপর দিয়ে এর আগে আমি অনেকবার গিয়েছি, তবে নামিনি কখনো। গোলার মোড় কত দূর তাও আমি জানি না। নামটা যদিও শোনা, তবুও ব্যাপারটা যেন খুবই রহস্যময়। আমি কিছুই বুঝতে না পেরে একটু অস্বস্তিতে পড়লাম। অফিসে আমার সঙ্গে পদস্থ অফিসার এবং কর্মীদের কেন জানি না একটা মধুর সম্পর্ক অজান্তেই গড়ে উঠেছে। ওরা আমাকে এত বেশি ভালোবেসে ফেলেছে যে আমার একটা মৌখিক আবদারের অধিপত্র বিস্তৃত হয়ে গেছে ওদের মধ্যে। তাই আসা যাওয়ার ব্যাপারে অবাধ একটা স্বাধীনতা আমি ইতিমধ্যেই অর্জন করে ফেলেছি। যাই হোক, সহকর্মীদের বলে আমি প্রথমেই চলে এলাম মৌরি গ্রামে, আমার নিজের ঘরে। সম্প্রতি আমি নিজের জন্য একটি স্থায়ী আস্তানা তৈরি করেছি। জমির চারিদিকে গাছপালা লাগিয়ে মধ্যখানে নিজের জন্য মাঝারি ধরনের ঘরও তৈরি করেছি। অ্যাটাচ বাথ, সুগৃহ। এখানে আমার ঠান্ডা মাথার কাজগুলো বেশ নির্বিঘ্নেই হয়। ঘরে বসে কাপড় জামা বদলে গুপ্ত স্থানে রাখা অটোমেটিকটা সঙ্গে নিয়ে সোজা চলে এলাম নিতাদের বাড়িতে।
শিবপুরে বোটানিক্যাল গার্ডেন্সের কাছেই ওদের মার্বেল প্যালেস। দরজায় ডোরবেল টিপতেই নিতা এসে দরজা খুলে দিল। ওর মুখটা কেমন যেন থমথমে। আচমকা দেখলে মনে হবে যে ভারী কোনো অসুখ হয়েছে ওর। পূর্ণিমার চাঁদে গ্রহণ লাগলে যেরকম হয় ঠিক তেমনটি। নিতা, ওম কোথায়? আমি যেন কিছুই জানি না এমনভাবেই ওকে প্রশ্ন করলাম। নিতা আমার সে কথার উত্তর না দিয়ে ম্লান মুখে আমাকে সোফায় বসতে বলে তাড়াতাড়ি ঘরের ভেতর থেকে একটা অ্যাটাচি বার করে আনলো। তারপর সেটা আমার হাতে দিয়ে বলল, দাদার ফোন পেয়েছেন নিশ্চয়ই। না পেলে এই ভর দুপুরে অসময়ে আসতেন না। হ্যাঁ, পেয়েছি। তাহলে এটা যাকে দেবার দিয়ে দেবেন। আর আর এ কি, তোর মুখ এমন ফ্যাকাশে হয়ে গেল কেন? তোর তোর চোখে জল, কি হলো তোর? আরে আরে তুই কাঁদছিস কেন? কি হলো? নিতা অবরুদ্ধ কান্নাকে চেপে রাখার বৃথা চেষ্টা করে কাঁপা কাঁপা গলায় বলল, পারেন তো দাদাকে সঙ্গে নিয়ে ফিরবেন। তার মানে? নিতা একটা দীর্ঘশ্বাস ফেলে। দাদার খুব বিপদ। বুঝেছি। তা তোর বাবার খবর কি? বাবা এখনো ফেরেননি গোয়া থেকে। কিন্তু ব্যাপার কি নিতা? আমি তো কিছুই বুঝতে পারছি না। নিতা অপলকে আমার মুখের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে সেই রকমই কান্না ধরা গলায় বলল, বেল চেম্বার। নামটা শুনেই আঁতকে উঠলাম আমি। স্ট্রেঞ্জ, কিন্তু তার সঙ্গে ওমের সম্পর্ক কি? আছে আছে। বেল চেম্বার আমাদের দীর্ঘদিনের শত্রু। আমার দাদাকেও কিডন্যাপ করেছে। এই অ্যাটাচিটা হলো দাদার মুক্তিপণ। এর ভেতরে যা আছে তা পেলেই ছেড়ে দেবে ও। তা কি করে সম্ভব? আজ থেকে 10 বছর আগে যে লোক জেল ভেঙে পালাতে গিয়ে জেলরক্ষীদের গুলিতে মারা গেছে, সে কি করে তোর দাদাকে গুম করবে নিতা? না না, আমার মনে হচ্ছে তোদের মস্ত বড় একটা ভুল হচ্ছে। নিশ্চয়ই তোরা অন্য কোনো চিটারের হাতে পড়েছিস। মরা চাঁদের মতো ম্লান মুখে একটু হাসল নিতা। বেল চেম্বার মারা যায়নি অম্বরদা। ইম্পসিবল! পুলিশ রিপোর্ট বলছে সে মারা গেছে। সবাই তাই জানে, আমরাও জানতাম। কিন্তু পুলিশের রিপোর্টে বেল চেম্বার মৃত বলে ঘোষিত হলেও সে মরেনি। ওর মৃত্যু নেই। ও কখনো বাংলাদেশ, কখনো পাকিস্তান, কখনো নেপাল, কখনো অন্য দেশে গা ঢাকা দিয়ে থাকে। আর মাঝে মধ্যে এখানে এসে আমাদের মতো কিছু লোককে জ্বালাতন করে। বেল চেম্বারের নাম শুনেই আমার কপালে ঘাম দেখা দিল। রাগে ফুটে উঠল রগের শিরাগুলো। কলকাতার রিপন স্ট্রিটের একটা অ্যাংলো ইন্ডিয়ান পরিবারের এক বিপদগামী যুবক এই বেল চেম্বার। চুরি, ডাকাতি, স্মাগলিং, খুন কিছুই ওর কাছে কঠিন নয়। একসময় কলকাতার বাঘা বাঘা পুলিশকেও ও ঘামিয়ে তুলেছিল। একবার মেট্রোর সামনে এক সিদ্ধি দম্পতিকে খুন করার অভিযোগে বহু চেষ্টার পর পুলিশ তাকে গ্রেফতার করে। বিচারে তার যাবজ্জীবন কারাদণ্ডও হয়। এসব বছর 10 আগের কথা। সেই সময় কিছু দুষ্কৃতী জেল ভেঙে পালাতে পারলে জেলরক্ষীরা গুলি চালায়। বেল চেম্বার তখনই জেলরক্ষীদের গুলিতে মারা গেছে বলেই সবাই জানত। কিন্তু এতদিন পরে হঠাৎ তার এই আবির্ভাব অপরাধ জগতে এক অশনি সংকেত ছাড়ার কিছুই নয়। যাই হোক, কথা না বাড়িয়ে নিতার কাছ থেকে অ্যাটাচিটা নিয়ে জিজ্ঞাসা করলাম, এতে কি আছে রে? নিতা চুপ করে রইল। বল আমাকে। দাদার মুক্তিপণ। সে তো জানি, কিন্তু এর ভেতরে কি আছে সেটা বলবি না? আমার কাছে কিচ্ছু লুকোস না নিতা, তোদের ভালোর জন্যই বলছি। নিতা তবুও নীরব, ভয়ে বিব্রত বোধ করতে থাকে। আমি ওকে অভয় দিলাম। কোনো ভয় নেই তোর, এই গোপনীয়তা আমি রক্ষা করব। তোর এই দাদাটার ওপর সেটুকু ভরসা অন্তত রাখতে পারিস। জলমগ্ন ব্যক্তি যেভাবে অন্যের কাছে সাহায্য চায়, নিতাও ঠিক সেইভাবেই সাহায্য চাইল। অমরদা, আমার দাদাকে বাঁচান। আমি তাকে সান্ত্বনা দিলাম। আরে বোকা মেয়ে, বাঁচাবো বলেই তো আমি এসেছি, না হলে কে আসতো এই ভর দুপুরে? আপনি পুলিশে খবর দেবেন না তো? না, পুলিশের সঙ্গে আমার কাজকর্ম হয় ঠিকই, তবে সব ব্যাপারে আগে ভাগে আমি পুলিশকে জানাই না। তাতে অনেক সময় পাকা খুঁটিও বেঁকে যায়। এই অ্যাটাচিতে আমার মায়ের অনেক দামি দামি গয়না আছে, আর আছে 10,000 টাকা। তা এইটা তাহলে আমাকে এখন নিয়ে যেতে হবে, তাই তো?
ঠিক তাই। আচ্ছা, তোর দাদাকে বেল চেম্বার কোথায় কিভাবে ধরলো কিছু অনুমান করতে পারিস? তা ঠিক জানি না, তবে ওই অঞ্চলে এবং বাজার আল্লার আশেপাশেই মাঝে মাঝে দেখা যায় ওকে। বেল কি ওই অঞ্চলে ঘাঁটি গেড়েছে? আমি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে এক মনে ব্যাপারটা বোঝার চেষ্টা করতে লাগলাম। নিতা আবার বলল, আপনার ট্রেনের সময় হয়ে আসছে অম্বরদা, আপনি কোলফিল্ডে যাবেন তো? না, আর একটু দেরি করে কালকায় যাব। কিন্তু নিতা, আমার যে আরো কিছু জিজ্ঞাসা আছে। নিতা ঘামছে। ঘামে নাই বা কেন? কতই বা বয়স ওর? 13 কি 14? এখনো ফ্রক চুড়িদার পরে। ভয়ে ফ্যাকাশে মুখে আঠা জড়ানো গলায় বলল, বলুন, কি জানতে চান? তোর বাবা তো দীর্ঘদিন কলকাতার বাইরে আছেন। এই সময় ওমের এমন কি কাজ পড়ল বরাকর যাওয়ার? আর বিশেষ করে তোকে এই বাড়িতে একলা রেখে? আরেকটা কথা বল, ওমের মুক্তিপঞ্চে বেল চেম্বারি যে এইসব দাবি করছে তারই বা প্রমাণ কি? আর কি জানতে চান বলুন? আর অতগুলো টাকা ওম চাওয়া মাত্র তুই পেলি বা কোথায়? বলবো, সব কথা খুলে বলবো আপনাকে। আর না বলে উপায় নেই। আপনাকে না জানালে ওদের এই জাল থেকে আমরা কিছুতেই বেরোতে পারবো না। দেখ নিতা, আমার বোন নেই, তুই আমার বোনের মতো। শুধু বোনের মতো কেন, একমাত্র বোন। তোদের পরিবারের সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ, কাজেই তোদের কোনো বিপদ হলে আমি জীবন দিয়ে লড়ব। পেশাদার না হলেও গোয়েন্দাগিরিতে আমার যথেষ্ট সুনাম আছে। থানা পুলিশও সেই সূত্রে হাতের মুঠোয়। এখনো চেষ্টা করলে হয়তো কিছু করা যাবে। তাই রিকোয়েস্ট করছি, খুলে বল ব্যাপারটা কি। অম্বরদা, আপনি তো জানেন আমার বাবা একটি পেট্রোল পাম্পের মালিক, এবং বাবা বছরের প্রায় বেশিরভাগ সময়ই এখানে ওখানে ঘোরেন। আসলে বাবার এই ব্যবসাটা ছাড়াও আরো অন্য একটি ব্যবসা আছে। কি সেই ব্যবসা? আমার বাবা একজন জুয়েল থিফ, পাক্কা স্মাগলার। কেউ তা জানে না। হীরের চোরাচালানে আমার বাবা। বলেই আমার দিকে এগিয়ে আসতে গেল, আর অমনি অস্ফুট একটা আর্তনাদ করে সোফার ওপর গড়িয়ে পড়ল নিতা। চোখের পলকে দালানের জানলার দিক থেকে একটি বুলেট এসে মাথাকে চুরমার করে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমি ছুটে গেলাম ওধারে। গিয়ে দেখলাম ভেতরের দরজায় শিকল দেওয়া। এতবে পাশের ঘরে ঢুকে অপর দরজা খুলে ওধারে যখন পৌঁছলাম, দেখি পাখি তখন ফুরুত। শুধু কয়েকটি ভারী বুটের ছাপ, একটি মোড়া বলতা, একটি রুমাল আর একটি ডট পেন ছাড়া সেখানে আর কিছুই নেই। জুতোর ছাপ পুলিশ নেবে, কিন্তু এই রুমাল আর ডট পেন, হ্যাঁ, ওই দুটো খুব বেশি কাজে লাগবে আমার। সম্ভাবনায় উত্তেজনায় ঘাম মুছতে রুমালটা বের করেছিল আততায়ী, আর রুমাল বার করতে গিয়েই হয়তো পেনটা পড়ে যায়। আমি নিতার কাছে এলাম। ওর দেহটা তখন একেবারে নিথর হয়ে গেছে। ওর এই শোচনীয় মৃত্যুতে আমার চোখে জল এলো। ও যে আমার বোন। আমার এই নিঃসঙ্গ জীবনে একটি মাত্রই বোন পেয়েছিলাম, তাকেও হারালাম। এ দুঃখ কি কম? আর কোনো ভাইফোঁটায় ওই শুভ্র সুন্দর মুখে নীলমল জোছনার হাসি আমি আর দেখতে পাবো না। ওর হাতের ওই চম্পাকুলির মতো আঙুলের ফোঁটা আমার কপালে আর কখনো চাঁদ আঁকবে না। আমার বুকটা খালি করে চলে গেল। ওর সারা মুখ রক্তে ভেসে যাচ্ছে। আমি ওর মুখের দিকে তাকাতেই কতকটা না নিজের মনে মনেই বললাম, এই হত্যার প্রতিশোধ আমি নেবই নিতা। আর যদি এই হত্যাকারীকে আমি ধরতে না পারি, তাহলে জেনে রাখিস, এই আমার শেষ গোয়েন্দাগিরি। নিতাদের বাড়িতে টেলিফোন ছিল। আমি রিসিভারটা তুলে ডায়াল ঘুরিয়ে ফোন করলাম। হ্যালো পুলিশ স্টেশন, অম্বর চ্যাটার্জি স্পিকিং। 1 আপ দিল্লি কালকায় ফার্স্ট ক্লাসের এজিএম কোচে রান করছি। রাতের অন্ধকার ভেদ করে ট্রেনটা যেন উল্কার বেগে ছুটে চলেছে। ছোটার গতিতে অসম্ভব ট্রেনটা দুলে উঠছে। এক এক সময় মনে হচ্ছে ট্রেনটা দুর্নীতি চোটে বোঝায় এক্ষুনি ছিটকে পড়বে লাইন থেকে। আমার হাতে নিতার দেওয়া অ্যাটাচি কেসটা রয়েছে। ওটা বেশ শক্ত করেই ধরে রেখেছি আমি, কেননা আমার এই যাত্রার কারণে এটাই সব থেকে মূল্যবান। ট্রেনের দুলুনিতে দু একবার নিতার কথা আমার মনে পড়েছিল। কি সুন্দর ফুলের মতো মুখ তার। অমন পবিত্র নিষ্পাপ ঢলঢলে কচি মুখ আমি খুব কমই দেখেছি। ওর ভদ্র সভ্য মার্জিত ব্যবহার আমাকে দারুণভাবে মুগ্ধ করেছিল। কিন্তু নিষ্ঠুর নিয়তি অকালেই ওকে ছড়িয়ে দিল। একটু আগেও জানতে পারিনি।
বিধাতা পুরুষ অমন নির্মম পরিহাস করবেন বলে। মৃত্যুরূপে মহাকাল যে অতি সন্তর্পণে এসে এক লহমায় ছিনিয়ে নেবে তাকে, সেটা আমি কখনোই ভাবতে পারিনি। নিতার সেই অস্ফুট আর্তনাদ, ওর সেই লুটিয়ে পড়া, রক্তে ভাসা মুখ বারবার করে মনে পড়ল আমার। একটা প্রতিশোধের স্পৃহা যেন আমার মধ্যে এমন তোলপাড় করে উঠতে লাগলো, যেন উত্তেজনার বশে আমি ছটফট করতে লাগলাম। ট্রেনটা ছুটে চলেছে, স্টেশনের পর স্টেশন পার হয়ে যাচ্ছে। মনকে শক্ত করে ধৈর্য রেখে তবুও বসে রইলাম, কেননা এখনই আমাকে ভেঙে পড়লে চলবে না। ওমকে বেলের খপ্পর থেকে উদ্ধার করতেই হবে। তারপর টুটি ধরে টেনে আনবো নিতার হত্যাকারীকে। ট্রেনে উঠবার আগে একবার ভেবে নিয়েছিলাম যে ওমের ব্যাপারটা পুলিশকে জানিয়ে দিই, কিন্তু ভেবেও তা করলাম না, কারণ রঙ্গমঞ্চ স্টেটের বাইরে, ওখানকার পুলিশকে জানালেও বিশেষ সুবিধে হতো না। তাছাড়া ওই ব্যাপার নিয়ে পুলিশ হয়তো কাজ দেখাবার জন্য চারিদিক তোলপাড় করে অযথা এমন একটা কাণ্ড বাঁধিয়ে বসত যা ওমের মুক্তির ব্যাপারে খুবই ক্ষতিকর হতো। তাই কোনোরকম ঝুঁকি না নিয়ে শুধুমাত্র সাহসে ভর করে এগিয়ে চললাম এই কাজের জন্য। মধ্যরাত্রে ধানবাদে নেমে গোলার মরে যাওয়ার কোনো ব্যবস্থাই করতে পারলাম না। গোলা যে কত দূর সেটাও আমার জানা ছিল না। অনুসন্ধানে জানলাম গোলা এখান থেকে প্রায় 90 কিলোমিটারেরও বেশি পথ। এই রাতে ওই পথে যাওয়ার কোনো পরিবহনই নেই। হতাশ হয়ে স্টেশনের ওয়েটিং রুমে ফিরে আসছি তখন হঠাৎ একটি ট্রাকের সন্ধান মিলল। সেটা যাচ্ছিল রামগড়ের দিকে। হাজারিবাগ জেলার একটি প্রসিদ্ধ স্থান রামগড়। কয়লাখনি অঞ্চলের জন্য গোলা বিখ্যাত। যাই হোক, ট্রাক ড্রাইভারকে কিছু টাকা দিতেই ড্রাইভার আমাকে তার পাশে বসিয়ে নিতে রাজি হলো। আমি উঠে বসতেই ট্রাক ছাড়ল। ঝড়ের গতিতে রাতের অন্ধকারে ছুটে চলল ট্রাক। এই অঞ্চলে চারিদিকে বন, পাহাড় আর পথ ধরে অগণন কয়লা খনি। বিহারের এই অঞ্চলের তাই এত নাম ডাক। চারিদিকে আগুন আর কালো ধোঁয়া। কাঁচা কয়লা পুড়ছে কত। এক জায়গায় দেখলাম আলোয় আলো চারিদিক। ড্রাইভার বলল, র্যাসো ইন্দো ভেঞ্চার। তার মানে? বোখারো ইস্পাত কারখানা। দেখছেন না কি দারুণ শিল্পযোগ্য চারিদিকে, যেন অলকাপুরী। ট্রাক বোখারোর সীমানা ছাড়িয়ে আরো অনেক দূর গিয়ে একটি জায়গায় থামল। আমি জিজ্ঞাসা করলাম, কি হলো, থামলে যে? গোলার মোড়ে নামবেন যে আপনি। এই তো এসে গেছে। জায়গাটা ঘন অন্ধকারে ঢাকা। এত রাতে কোথায় যাবেন? কোথাও না, এইখানেই আমার দরকার। বেশ, নামুন তবে। এই দেখুন, এই ডান দিকের পথটা চলে গেছে রাজারাপ্পাই, আর বাঁ দিকের পথটা রামগড় হয়ে রাঁচিতে। এখন আপনার যেখানে মন চাই সেখানেই যান। আমি ড্রাইভারকে ধন্যবাদ জানিয়ে সেই ঘন অন্ধকারে অ্যাটাচি হাতে দাঁড়িয়ে রইলাম সাহসে ভর করে। জায়গাটা ঠিক কীরকম সেটা কিন্তু বুঝতে পারলাম না, তবে চারিদিকে যে বড় বড় গাছপালা আছে সেটা বুঝতে পারলাম। স্থান নির্জন হলেও মাঝে মধ্যে 2-4 মিনিট অন্তরই প্রায় দ্রুতগতি ট্রাকের আনাগোনাও রয়েছে। তাড়াতাড়িতে টর্চটা আনতে ভুলে গেছি, তাই কোন দিকে যে কি রয়েছে কিছুই ঠাউর করতে পারলাম না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা ফটফট শব্দ আমার কানে এলো। শব্দটা আমার সমস্ত ইন্দ্রিয়কে সজাগ করে তুলল যেন। গাটা শিরশির করতে লাগলো। একটু সন্ধানী দৃষ্টি, তারপর একটা মোটর বাইকে হেডলাইটের আরও রোডের উপর দেখতে পেলাম। সেই সঙ্গে ভটভট শব্দ। মোটর বাইকটা ঠিক আমার সামনে এসে থামল। বাইকের আরোহী একজন বলিষ্ঠ চেহারার কালো পোশাক পরা লোক। কোনো রকমেই মুখ থেকে বোঝার উপায় ছিল না যে সে কে। আগন্তুক আমাকে বলল, আর ইউ রিপ্রেজেন্টেটিভ অব মিস্টার মাকিন? ইয়েস মিস্টার বেলচেম্বার। ননসেন্স। বেলচেম্বার হ্যাজ বিন ডেড 10 years ago. I am John Hendrick, leader of my party. আমার হাতটা তখন ধীরে ধীরে পকেটের ভেতর ঢুকছিল। ডোন্ট টাচ এনিথিং ইন ইউর পকেট জেন্টলম্যান। আপনার পকেটে যে জিনিসটা রাখিয়াছেন ওই জিনিসটা আমার পকেটেও আছে। তাছাড়া এই অন্ধকারে আমারও 2জন লোক পিস্তল রেডি করিয়া আপনার দিকে তাকিয়ে রয়েছে। ইফ ইউ ডিস্টার্ব মি, ও লোক গুলি করিয়া দিবে। প্লিজ গিভ মি দ্য অ্যাটাচি অ্যান্ড গো ব্যাক সুন। বাট হোয়ার ইজ মাই ফ্রেন্ড? আই ডোন্ট নো। আগন্তুক হাত বাড়িয়ে আমার হাত থেকে অ্যাটাচিটা নিয়েই বাইকে স্টার্ট দিল। আমি অমনি হিতাহিত জ্ঞান ভুলে পেছন দিক থেকে বাঘের মতো ঝাঁপিয়ে পড়লাম তার ঘাড়ের ওপর। আর সেই মুহূর্তে আমি প্রায় ভুলেই গিয়েছিলাম যে আমার পেছন দিকে পিস্তল উঁচিয়ে থাকা আরও 2জন লোকের কথা। তবে এটুকু বুঝলাম, এই অবস্থায় গুলি চালাতে কেউই সাহস পাবে না। শুরু হলো প্রচণ্ড ধস্তাধস্তি,
কি অমানসিক শক্তি ওর গায়ে! আমাকে এক চটকায় ফেলে দিয়ে বাইক নিয়ে পালালো সে। আমি পথের ওপর মুখ থুবড়ে পড়ে গেলাম। তবুও হাল না ছেড়ে শুয়ে দুহাতে অটোমেটিকটা শক্ত করে ধরে পলাতকের উদ্দেশ্যে গুলি ছড়াতে লাগলাম। প্রথম দুটো ফসকে গেলেও কিন্তু তৃতীয়টা ফসকালো না। দূর থেকে একটা আর্তনাদ আমি শুনতে পেলাম। এমন সময় আমার মাথার ওপর দিয়ে সশব্দে একটা বুলেট চলে গেল। এতক্ষণ আমি ভুলেই গিয়েছিলাম ওই দুজন লোকের কথা, যারা নাকি আড়াল থেকে আমাকে লক্ষ্য করেছে। আমি চোখের পলকে শোল মাছের মতো পিছলে অন্ধকারে খাদে নেমে গেলাম। তারপর পিছু হটে নিজেকে নিরাপদ করলাম একটা গাছের আড়ালে গিয়ে। তবে যাওয়ার আগে মিথ্যে একটা আর্তনাদ করে যেতে ভুললাম না, যাতে ওরা মনে করতে পারে যে ওদের গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়নি। এমন সময় ঝড়ের বেগে রাস্তার উপর দিয়ে একটা ট্রাক অন্ধকারে বিদীর্ণ হয়ে গেল। তারপরই দেখলাম দুজন লোক রাস্তায় নেমে এসে টর্চের আলোয় কি যেন খুঁজছে। বুঝলাম ওরা আমাকেই খুঁজছে। আমার আর্তনাদ ওদের কানে গিয়েছে, তাই ওরা আমার হত বা আহত শরীরটাকে একবার দেখতে চায়। এমন সময় অপর দিক থেকে আসা একটা দ্রুতগামী ট্রাকের হেডলাইট ওদের গাড়িতে পড়তেই সুবিধা হলো আমার। আমি সেই গাছের আড়াল থেকে একটা অভ্যর্থ লক্ষ্য বেঁধে ওদের জন্য দুটো গুলি খরচ করলাম। অসতর্কতার জন্য দুটো গুলি ঠিক ওদের বুকের মাঝখানে গিয়ে বিঁধল। দুজনেই লুটিয়ে পড়ল পথের ওপর। এদিকে ঝড়ের বেগে ছুটে আসা ট্রাকের গতিও খুব একটা সুবিধের নয়, এবং গাড়িটি ডেড বডির উপর দিয়ে চলে গেল। সে এক বিভৎস দৃশ্য। অমন দৃশ্য আমি জীবনে দেখিনি। দেখে গাটা শিউরে উঠল আমার। নরকেও এমন ভয়ঙ্কর দৃশ্য দেখা যায় না বুঝি। রাস্তার বেওয়ারিশ কুকুরগুলো চাপা পড়লে যেরকম পিচের ওপর থেতলে যায়, ঠিক সেইভাবে ওদের মুখ দুটো থেততে হয়ে পিচে কামড়ে একাকার হয়ে গিয়েছে। আমি কোনো রকমে ওদের দেহ দুটো টেনে রাস্তার পাশে খাদে নামালাম। তারপর ওদের দুজনের দুটো রিভলভার আর টর্চ সঙ্গে নিয়ে এগিয়ে গেলাম শিকারের দিকে। নিশ্চয়ই পথের ধারে কোথাও বাইক নিয়ে মুখ থুবড়ে পড়ে আছে সে। আমি টর্চ না জ্বেলে অন্ধকারেই গাছপালার আড়ালে আড়ালে এগোতে লাগলাম। এখানে পথের দুপাশে বন জঙ্গল, পাহাড় বা ফাঁকা মাঠ কি যে আছে তা কিছুই বুঝতে পারছিলাম না। চারিদিকেই অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকারে অভিযান করতে গিয়ে বারবার ওই বেচারি নিতার কথা আমার মনে পড়তে লাগলো। বেলের দুজন লোক নিহত হলেও আসল লোককে তো ধরতে পারলাম না। আর ওম, যাকে উদ্ধার করতে আসা, সেই বা কোথায়? পাছে ওমের কোনো ক্ষতি হয় সেই ভয়ে আমি পুলিশকেও কিছু না জানিয়ে এখানে চলে এসেছিলাম। কিন্তু যেই ভয়টা করলাম তাই হলো। অর্থাৎ আমি অনেক বুদ্ধি ধরে রেখেও বেল চেম্বারের বুদ্ধির কাছে চমৎকারভাবে প্রতারিত হলাম। মন মেজাজ দারুণ খিচড়ে গেল। রাগে, দুঃখে, ক্ষোভে নিজের মাথার চুলই ছিঁড়তে ইচ্ছা করলো। কেনই বা অমন বোকামিটা করলাম আমি? অথচ তাছাড়ার কোনো উপায়ই বা ছিল না। আমি বেশ কিছুক্ষণ হেঁটে আসার পরেও সেই মোটর বাইক কিংবা আহত কাউকেই কিন্তু দেখতে পেলাম না। তবে এখানে এক জায়গায় বড় বড় কয়েকটি পাথরের আড়াল রয়েছে দেখলাম। সেখানে স্বচ্ছন্দে আত্মগোপন করা যায়। আমি এইরকমই একটা পাথরের আড়াল বেছে নিয়ে টর্চের আলো চারিদিক দেখতে লাগলাম। না, কিছুই নেই। তবুও প্রত্যাশিত আক্রমণের জন্য তৈরি হয়ে এক হাতে অটোমেটিকটা শক্ত করে ধরেই রইলাম। বলা যায় না, আমার গুলিতে বেল যদি সত্যিই না মরে থাকে, তাহলে আহত সিংহের মতো সে আমার জন্য অপেক্ষা করবেই এবং অলক্ষ্য হতে আমাকে গুলি চালিয়ে দিতে একটুও দ্বিধাবোধ করবে না। যা ভাবলাম অবশ্য তা ঘটল না, যদিও তবু নিঃশব্দে পদসঞ্চারে আমি সেই বড় বড় পাথরের আড়ালে গা ঢাকা দিয়ে টর্চের আলোয় চারিদিক লক্ষ্য করতে করতে এগোতে লাগলাম। হঠাৎ টর্চের আলোয় কিছু জায়গায় রক্তের দাগ চোখে পড়ল আমার। সেই দাগ লক্ষ্য করে একটু এগিয়ে গেলাম। দেখলাম আমার আনা সেই অ্যাটাচিটা পড়ে রয়েছে এক পাশে, আর তার পাশে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে ওম প্রকাশ। রক্তে সারা শরীর ভিজে যাচ্ছে তার। আমি ছুটে গিয়ে ওর মুখের উপর ঝুঁকে পড়ে ডাকলাম, ওম, ওম, ওম। কোনো সাড়া পেলাম না। গায়ে হাত দিয়ে দেখলাম গা একেবারে বরফের মতো ঠান্ডা না হলেও প্রাণহীন নিস্পন্দন নিথর দেহ তার। আমার যেন সব কিছু কেমন একটা গোলমাল হয়ে যেতে লাগলো। অ্যাটাচিটা চাবি সমেত পড়েছিল। তাড়াতাড়ি খুলে যা দেখলাম তা দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারলাম না। দেখলাম হীরের নেকলেস সহ বেশ কিছু সোনার গহনা ও কয়েক বান্ডিল টাকাও রয়েছে তাতে, যা আমি ওমের মুক্তিপণ হিসাবে অতদূর থেকে বয়ে এনেছিলাম। এখন রহস্যটা এই যে ওমের হত্যাকারীকে। মোটর বাইকে চেপে আমার কাছ থেকে অ্যাটাচিটা আনতে কি ওমই গিয়েছিল ছদ্মবেশে? ওম কি তাহলে
আমারই গুলিতে মৃত্যুবরণ করেছে, নাকি স্বয়ং বেল চেম্বারই ওর হত্যাকারী? তাই যদি হয়, ওমের হাত থেকে ওই অ্যাটাচিটা নিয়ে যেতেই বা সে ভুলল কেন? আমার প্রথম চিন্তাটা অবান্তর, কেননা ওম ছদ্মবেশে আমার কাছে কিসের স্বার্থেই বা আসবে, আর কেনই বা আসবে? আমি গুলি করেছিলাম পেছন দিক থেকে, কিন্তু ওমের আঘাত বুকে। তাছাড়া আমার গুলিতে ওমের মৃত্যু হলেও বাইকটা তো কাছাকাছি পড়ে থাকতো। এখন ভাবা যেতে পারে ওম কোনো রকমে বেলের খপ্পর থেকে নিজেকে উদ্ধার করে এখানে এসে লুকিয়ে থাকে, এবং আমার গোলাগুলিতে আহত বেল এই পথে আসার সময় ওম প্রকাশ তাকে আক্রমণ করে অ্যাটাচিটা ছিনিয়ে নেয়। এই সময় বেলের গুলিতে ওম নিহত হয়, কিন্তু ওমের আঘাতে বেল এমনই আহত হয় যে এখান থেকে পালাবার সময় এই অ্যাটাচিটা নিয়ে যাওয়ার মতো মনোবলও সে হারিয়ে ফেলে। অথবা এর ভিতরে যা কিছু রয়েছে তা সবই নকল। আবার এও হতে পারে হয়তো অদূরেই কোথাও বেলের মৃতদেহ পথের ধারেই পড়ে রয়েছে। যাই হোক, আমি নিজেকে বিপন্ন করার জন্য এই অচেনা জায়গায় অযথা অনুসন্ধান করতে না গিয়ে নিকটবর্তী থানায় আমার পরিচয়পত্র দেখিয়ে একটা সংক্ষিপ্ত রিপোর্ট পেশ করলাম। তারপর অ্যাটাচিটা জমা দিয়ে ভোরবেলা রাজি হয়ে ফিরে এলাম কলকাতায়। বাড়িতে ফিরেই আমি পুলিশের সাহায্য নিয়ে সর্বপ্রথম গেলাম নিতাদের মার্বেল প্যালেসে। রাতারাতি একটা পরিবার যে কীভাবে নিশ্চিহ্ন হয়ে যায় এই প্রথম প্রত্যক্ষ করলাম আমি। এই সাদা বাড়ি যে একদিন কালো অন্ধকারে ঢেকে যাবে তাই বা কে জানত। নিতাদের বাড়ি এখন পুলিশের হেফাজতে। পুলিশ তালা খুললে বাড়িতে প্রবেশ করলাম। এরপর অনুসন্ধিৎসু চোখে তন্ন তন্ন করে চারিদিক খুঁজতেই একসময় পেয়ে গেলাম আমার ঈপ্সিত বস্তুটি, অর্থাৎ নিতার ডায়েরিটা, যেটা এই বছর আমি আমার প্রীতির নিদর্শন রূপে উপহার দিয়েছিলাম নিতাকে। সোফার উপর বসে ডায়েরির পাতাগুলো উল্টাতে উল্টাতে এক জায়গায় আমি থেমে গেলাম। প্রবল উত্তেজনায় কপালে ঘাম দেখা দিল আমার। নিতা লিখছে, বাবা তো চিরকালই ওই রকম, অত ভালো মানুষ, তবু কেন ওই সব করে বেড়ান তা জানি না। আমাদের কি টাকার অভাব? এতদিন জানতাম বেল চেম্বার মোড়ে ভূত হয়ে গেছে, কিন্তু এখন শুনছি সে জীবিত। তাহলে উপায়? ওর মৃত্যু সংবাদ কি তাহলে ভুল প্রচারিত হয়েছিল? দাদার মুখে শুনলাম বেল নাকি আমাদেরই এক প্রতিবেশী রাষ্ট্রে গা ঢাকা দিয়েছিল। এখন জন হেনরিক নাম নিয়ে আবার ফিরে এসেছে। রাজারাপ্পার জঙ্গলে ঘাঁটি গেড়েছে সে। এরপর আবার কয়েকটি পাতা উল্টে একটা জায়গায় দৃষ্টি নিবদ্ধ করলাম। বেল আমাদের চিরশত্রু। শয়তানটাকে আমি একদম সহ্য করতে পারি না। আমি যখন খুব ছোট ছিলাম তখন একবার ও আমাকে দুদিন লুকিয়ে রেখেছিল। ওহ, সে কি কষ্ট! তারপর প্রচুর অর্থ এবং বাবার স্মাগলিং বিজনেসের পার্টনারশিপের বিনিময়ে আমাকে মুক্তি দেয়। বেলের মৃত্যু সংবাদ প্রচারিত হবার পর ভেবেছিলাম বাবা হয়তো একটু শোধরাবেন, কিন্তু না। দিনের পর দিন বাবা আরো বেশি অর্থলোলুপ এবং আরো অসামাজিক কাজে লিপ্ত হতে লাগলেন। অথচ দাদা কত ভালো। কিন্তু ইদানিং দাদাকেও আমার সন্দেহ হচ্ছে। দাদা কেন যে জেনে শুনে বেলের এলাকায় যায়? তবে কি অপর পাতায় লেখা আছে, ইদানিং অম্বরদার এই বাড়িতে আসা যাওয়াটা বাবা খুব একটা ভালো চোখে দেখছেন না। যেদিন থেকে অম্বরদা গোয়েন্দাগিরি শুরু করেছেন সেদিন থেকেই বাবা অম্বরদাকে এড়াতে চাইছেন। অম্বরদার সঙ্গে বেশি কথা বললে বাবা আমাকেও বকেন। বাবার ধারণা আমি হয়তো কথায় কথায় আমাদের গুপ্ত কথা অম্বরদাকে বলে ফেলবো, অথবা অম্বরদা কথার প্যাঁচে আমার পেট থেকে কথা বের করে নেবেন। হ্যাঁ, তুই সোজা। উনি যতই আপনজন হন না কেন, আমি কি এমন কোনো কাজ করতে পারি যার সুযোগ নিয়ে অম্বরদা বাবার হাতে হাতকড়া পরাবেন? ডায়েরির পাতায় আর এক জায়গায় লেখা রয়েছে, দাদা নিজের থেকেই বলল, আমি ভেতরে ভেতরে চেষ্টা করছি বেলের দলে ফেরবার। কেননা ওকে সরাতে না পারলে বাবাকে কন্ট্রোল করা যাবে না। বেল চেম্বার জেলরক্ষীদের গুলিতে মরেনি, বাবা এ কথা জানতেন, কিন্তু আমাদের কাছে প্রকাশ করেননি কখনো। যাই হোক, বেলকে আমি নিজের হাতে খুন না করা পর্যন্ত শান্তি পাচ্ছি না।
ডায়েরির যে অংশটা এবার আমার নজরে পড়ল তা আরও গুরুত্বপূর্ণ। নিতা লিখেছে, ইদানিং দাদা খুব বিমর্ষ, প্রায়ই বলে আমরা একটা চক্রান্তের জালে জড়িয়ে পড়ছি নিতা। ভাবছি একবার অম্বরকে সব কথা খুলে বলি। আমাদের এই দারুণ বিপদে একমাত্র ওই হয়তো সাহায্য করতে পারে, কিন্তু বাবার মুখ চেয়ে পারছি না। কেননা এই পাপ চক্রে বাবা এমনভাবে জড়িয়ে পড়েছেন যে বাবাকে বাঁচানোর কোনো রাস্তাই আর নেই। অথচ বাবার কিছু হওয়া মানেই আমাদের এই প্রতিপত্তির সবকিছুর ধ্বংস হয়ে যাওয়া। এক এক সময় ভয় হয় বেল বাবাকেই না খুন করে। তবে ও যে আমাদের ব্ল্যাকমেল করবার চেষ্টা করছে তা বেশ বুঝতে পারছি। তাই একটা অ্যাটাচিতে কয়েকটা নকল গয়না ও কিছু জাল নোট রেখে দিলাম। বেল হয়তো কোনো না কোনো সময় হয় তোকে নয়তো আমাকে গুম করে কিছু মুক্তিপণ চেয়ে বসবে। আমি মনে প্রাণে চাইছি ওই ভুলই ও করুক। যদি তোকে সরাই তাহলে ওর মোকাবিলা আমিই করব, আর যদি আমাকে সরায় তাহলে সোজা অম্বরের হাতে এই অ্যাটাচিটা তুলে দিয়ে সব কথা খুলে বলবি ওকে। ও নিশ্চয়ই তার পরের কাজটা খুব সুসংহতভাবেই করবে এবং আসন্ন বিপদের হাত থেকে রক্ষা করবে আমাদের। এরপর ডায়েরিতে অনেক কিছুই লেখা ছিল, সেগুলো অপ্রাসঙ্গিক, আমার কোনো কাজে লাগবে না। শুধু এইটুকু বুঝতে পারলাম, ওমপ্রকাশ দুঃসাহসিকতার জন্য বেলের চেম্বারে ফাঁ দিয়ে ওর খপ্পরে পড়ে। তারপর ওদেরই সাহায্য নিয়ে পূর্ব পরিকল্পনা মতো নিতাকে এবং আমাকে ফোন করে। আমি মুক্তিপণ নিয়ে যাই। সম্ভবত এই মুক্তিপণ নিয়ে আসার সময় সংঘর্ষ বাধে এবং তখনই বেল হত করে ওমকে। নাহলে ওমকে আমার হাতে তুলে দিয়েই বেল তার মুক্তিপণ আদায় করত। পরে আমার কাছ থেকে মুক্তিপণ নিয়ে ফেরার সময় আমার আক্রমণের আঘাতে তৈরি হয়ে থাকে। এতে অ্যাটাচির মধ্যে যা কিছু রয়েছে তা আসল নাও হতে পারে এবং অ্যাটাচি কেসটা ফেলে যায়। এবার ওই পাথরের আড়ালে এসে ভেতরের জিনিসগুলো পরীক্ষা করে দেখে এবং ভুয়ো মাল বুঝতে পেরে ফেলে দিয়ে সেগুলো চলে যায়। এসবই আমার অনুমান, কেননা এছাড়া অপরার কোনো সিদ্ধান্তে আমি আসতে পারছি না। এদিক তো গেল, কিন্তু বেলের কি হবে? জেল পলাতক এক নৃশংস কয়েদি একবার পালিয়ে বাঁচলেও বারবার কি সে অপরাধ করে পার পেয়ে যাবে? না, তা হয় না, তা হতে পারে না। এবং আমার মনে হয় এবারে সে বেশি দূর পালাতেও পারবে না, কারণ আমার গুলির জবাবে যে করুণ আর্তনাদ আমি শুনেছি তা কিন্তু অভিনয় নয়। প্রাণে না মরলেও বেশ ভালোভাবেই জখম হয়েছে সে। এত গুলিবিদ্ধ অবস্থায় ডাক্তার বা হাসপাতালে স্মরণ তাকে নিতেই হবে। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, নিতার হত্যাকারীটা আসলে কে? নিতার মৃত্যুর সঙ্গে বেলের কি কোনো সম্পর্ক রয়েছে? আমার তো মনে হয় না। তবে কে তাহলে নিতার হত্যাকারী? পুলিশ জোর তদন্ত চালাচ্ছে হত্যাকারীকে ধরবার জন্য। আমিও দৃঢ় প্রতিজ্ঞ, যেভাবেই হোক নিতার হত্যাকারীকে আমি খুঁজে বার করবই। এই ঘটনার প্রায় 1 মাস পরের কথা। পুলিশের ফোন পেয়ে সোজা চড়ে এলাম মার্বেল প্যালেসে। কুন্দপ্রকাশ মাকিন ফিরে এসেছে। সেই বুদ্ধিদীপ্ত কর্মঠ বলিষ্ঠ মানুষটি আজ কি দশা দেখে চেনবারও উপায় নেই। হতাশ হয়ে সোফায় গায়ে এলিয়ে পড়ে রয়েছেন। স্ত্রী গত হয়েছেন বহুদিন, 2টি মাত্র সন্তান। দুর্ভাগ্য তাদের দুজনকেই ছিনিয়ে নিয়েছে অকালে। নিয়তির পরিহাসে আজ তিনি সর্বহারা। আমি আগের মতোই কাছে এসে বললাম, কাকাবাবু, সব শুনছেন তো? আপনি এত দেরি করে কেন এলেন বলুন তো? কি দরকার ছিল আপনার এত দেরি করার? একটা অবরুদ্ধ কান্না যেন বুক ফেটে বেরিয়ে এলো কুন্দপ্রকাশের। ওইরকম একজন মানুষ যে কাঁদতেও পারেন সেটা না দেখলে বিশ্বাস হয় না। তিনি বললেন, কি থেকে যে কি হয়ে গেল আমার। ওমকে হারালাম, নিতাকে হারালাম, কিন্তু এভাবে যে হারাবো তা আমি ভাবতেও পারিনি। শয়তান বেল আমার সর্বনাশ করে চলে গেল বলে হাহাকারের দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন কুন্দপ্রকাশ। আমার চোখের দিকে চোখ রেখে বললেন, পারবে তুমি ওই শয়তানটাকে ধরতে? শুধু তুমি নও, যে পারবে আমার ছেলে মেয়ের হত্যাকারীকে ধরে দিতে তাকে আমি আমার সর্বস্ব দিয়ে দেব।
আমি আমার সঙ্গে আসা পুলিশের লোকেদের বললাম, আচ্ছা, আপনারা যান। মিস্টার মাকিনের সঙ্গে আমার ব্যক্তিগত কিছু কথাবার্তা আছে। যদি আমি ধরে দিই সেই হত্যাকারীকে, তাহলে তাহলে তোমাকেই দেব। তাছাড়া তাছাড়া তুমি তো আমার ছেলের বন্ধু। নিতার দাদা এখন তুমি ছাড়া আর কে আছে বলো? হত্যাকারী ধরা পড়লেই আমি সব তোমার নামে লিখে দিয়ে এখান থেকে চলে যাব। সে কি? হ্যাঁ, এই বাড়িতে আর আমার মন টিকছে না। ওদের হারিয়ে আমি আর কিছুতেই থাকতে পারছি না এই বাড়িতে। এখানকার সর্বত্রই যে ওদের স্মৃতিতে মাখা। তা অবশ্য ঠিক। আচ্ছা, এখানে আর থাকা যায় না? এখানে থাকলেই আমি পাগল হয়ে যাব অম্বর। এ বাড়িতে আপনি আজকাল এমনিতেই খুব কম থাকতেন, তাই না? হ্যাঁ, ব্যবসার কাজে আমাকে সবসময় বাইরে বাইরে থাকতে হতো। কিসের ব্যবসা আপনার? পেট্রোলের। কেন, আমার পেট্রোল পাম্প তুমি দেখোনি? শুধুই কি পেট্রোলের? তার সঙ্গে আর কিছু নয়? আর কিছুর? আর কিসের হবে? নিতা কি তোমাকে কিছু বলেছে? না, কারণ সে চায়নি আমার হাত দিয়ে তার বাবার হাতে হাত করা পড়ুক। কুন্দপ্রকাশ সন্দিগ্ধ চোখে আমার দিকে তাকালেন। তবে অন্য সূত্রে আমি সব কিছুই জেনেছি। ভয়ে কুন্দপ্রকাশের মুখটা যেন ফ্যাকাশে হয়ে উঠল। ভয় নেই কাকাবাবু, নিতার ইচ্ছা আমি পূরণ করব। তার বাবার হাতে হাত করা পড়াবো না, তবে তার হত্যাকারীকে আমি ধরবই। হ্যাঁ, ধরো। আর যা কিছু সব আমি তোমাকে দিয়ে দেব। এই মার্বেল প্যালেসটাই তোমার নামে লিখে দেব আমি। এত বড় প্যালেস নিয়ে আমি কি করব? নিজেকে বিক্রি করেও যে এর ট্যাক্স দিতে পারবো না। তবু দেব। তার প্রয়োজন হবে না, কারণ কোনো প্রাপ্তির বিনিময়ে আমি আমার বোনের হত্যাকারীকে ধরতে চাই না। শুধু কর্তব্য এবং মনুষ্যত্বের খাতিরে তাকে ধরব। তবে কিনা ধরেও সেই হত্যাকারীকে ছেড়ে দেব আমি। তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। তোমার কথার ঘেরও পাচ্ছি না আমি। তুমি কি বলতে চাও ঠিক করে বলো তো। আমি বলতে চাই যে তাকে ধরেও আমি পুলিশের হাতে তুলে দেব না, ফাঁসির মঞ্চেও উঠাবো না। শুধু তার শাস্তি তাকে নিজেকে দিয়েই দেওয়াবো। আমার সবকিছু কিরকম যেন গোলমাল হয়ে যাচ্ছে। ওসব কিছু না, সব ঠিক হয়ে যাবে। তা কাকাবাবু, নিতার মুখ চেয়ে আপনি আমার একটা অনুরোধ রাখবেন? বলো কি অনুরোধ? নিশ্চয়ই আমি রাখব। ঠিক বলছেন তো? তোমাকে কথা দিলাম। তাহলে যে পিস্তল দিয়ে আপনি নিতাকে খুন করেছেন সেই পিস্তল দিয়ে আগে নিজেকে শেষ করুন আপনি। তার মানে কি বলতে চাও তুমি? আমি বলতে চাই আপনি এই মুহূর্তে সুইসাইড করুন। অবশ্য তার আগে আপনার মুখ থেকে আপনার অপরাধের কথাটা আমি স্বীকার করাবো এবং এই কাগজে কিছুটা লিখিয়েও নেব। এ তুমি কি বলছো? হ্যাঁ কাকাবাবু, আপনার ভালোর জন্যই বলছি। বিবেকের দংশনে তিল তিল করে চলে মরার চেয়ে ফাঁসির দড়িতে দীর্ঘ প্রতীক্ষার পর লম্বা হয়ে ঝোলার চেয়ে এটা অনেক বেশি আরামের। কপালের মাঝখানে নলটা একবার ঠেকিয়ে জাস্ট ট্রিগারটা একটু চেপে দেবেন, দেখবেন এত উৎকণ্ঠা, এত জ্বালা সব কেমন নিমেষের মধ্যে জল হয়ে যাবে। একটু কিছু লিখে রেখেই এ কাজ করুন। এতে পুলিশেরও হয়রানি হবে না, সেটাও বন্ধ হবে। আপনিও রেহাই পাবেন। অযথা জেলের ঘানি তো টানতেই হবে না, বরং আপনার আদরের মেয়ে নিতার আত্মাও শান্তি পাবে। ঘরের মধ্যে সূচ পড়লেও বুঝি তখন শোনা যেত। কি দারুণ নিস্তব্ধতা! দেওয়ালের ঘড়িটা শুধু টিকটিক করে বেজেই চলেছে। কুন্দপ্রকাশ মরার মতো মুখ করে বললেন, এ তুমি কি বলছো অম্বর? আমি আমার আদরের নিতাকে খুন করেছি? হ্যাঁ। কোনো বাবা কখনো পারে তার সন্তানকে এইভাবে হত্যা করতে? না। তাহলে এই সত্য তুমি কখনো প্রমাণ করতে পারবে? না, তবুও আমি আপনাকে এই কাজটি করতে বলবো। আমি জানি, সবাই জানে, কোনো বাপ তার সন্তানকে কখনোই সুস্থ মস্তিষ্কে হত্যা করতে পারে না। কিন্তু মিস্টার মাকিন, ভুলে যাবেন না আমি আপনার ছেলের বন্ধু হলেও একজন গোয়েন্দা।
নিতা যখন আপনার গুণের কথা আমাকে বলতে যাচ্ছিল, আপনি তখনই ওর মুখ বন্ধ করার জন্য আমাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। কিন্তু তাড়াতাড়ি গুলি চালানোর ফলে অথবা নিতা ঝুঁকে পড়ায় দৈবক্রমে গুলিটা আমাকে না লেগে নিতাকে লাগে, অথবা একটি বোলতার হুল ফোটায় আপনার লক্ষ্য ভ্রষ্ট হয়। সেটা নেহাতি দুর্ঘটনা একটা, অর্থাৎ দিস ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, তাই না? তুমি ভুল করছো অম্বর। নিতার যেদিন মৃত্যু হয় আমি সেদিন পাঞ্জিমে, অর্থাৎ গোয়ায়। না, আপনি সেদিন হঠাৎই এখানে এসে পড়েছিলেন। আপনি খুন করতে আসেননি, কিন্তু আপনি না এলে নিতা মরত না। আপনি ওর নিয়তি, আপনি। অম্বর, সেদিন আপনি এই বাড়িতেই ছিলেন এবং লুকিয়েছিলেন। ওমের খবরটা শুনে আপনি খুবই বিচলিত হয়ে পড়েন। তবে নিতার মুখ থেকে যখন শুনলেন আমি মুক্তিপণ নিয়ে যাচ্ছি, তখন অবশ্য আপনি একটু আশ্বস্ত হয়েছিলেন। ভেবেছিলেন আমি মুক্তিপণ নিয়ে চলে গেলেই আপনি আমাকে অনুসরণ করবেন, আর তারপর গোলার মোড়ের লেনদেন শেষ হয়ে গেলে জাস্ট একটা বুলেট আপনি আমার জন্য খরচ করবেন। তাহলেই আপনি আপনার পথের কাঁটাকে চিরদিনের মতো সাফ করে ফেলতে পারবেন। কিন্তু আপনি আমাকে কেন আপনার পথের কাঁটা ভাবতেন? আমি কিন্তু ভুলেও কখনো সন্দেহ করিনি আপনাকে। তাছাড়া রোজ নয়, আমি তো সপ্তাহে মাত্র একটি দিন আসতাম আপনার বাড়িতে। কুন্দপ্রকাশ অবাক হলেন, বললেন, এ তুমি কি যাতা বলছো? আমি বলছি না, নিতার ডায়েরি বলছে। মৃত্যুর দিন দুপুরেও নিতা ডায়েরি লিখেছে। দেখবেন, ও যা লিখেছে তা আপনাকে অবশ্যই পড়ে শোনাবো। বলে কাঁধে ছোলা ব্যাগ থেকে নিতার ডায়েরিটা বার করলাম। নিতা লিখেছে, রোজ রাত্রে শোবার সময় আমি ডায়েরি লিখি। আজ দুপুরেই লিখছি। আমার মনে হচ্ছে বাবার পাপের প্রায়শ্চিত্ত করতে আমাদের দুই ভাই বোনকেই হয়তো আত্মাহুতি দিতে হবে একদিন। আজ হঠাৎ বাবা ফিরে এসেছেন। দাদার খবর শুনেই লাফিয়ে উঠলেন, বললেন, সর্বনাশ হয়েছে। কেন বাবা? ওম যে বেলকে শেষ করার জন্য উঠিপড়ি করে লেগেছে, বেল সেটা টের পেয়েছে। সে কি? তাহলে উপায়? একে আমি নেই, তার উপর তো শিকার হাতের মুঠোই। অতএব কি হবে ভাবতে পারিস? যাক, ঠিক আছে, আমি যখন এসে পড়েছি তখন আমি নিজেই যাব ছদ্মবেশে। যে মুহূর্তে বেলের হাতে অ্যাটাচিটা তুলে দেব, ঠিক তার পর মুহূর্তেই তাকে শেষ করব। তাতেই অবশ্য আমি নিজেও পার পাব না, তবু ছেলেটা তো রক্ষা পাবে। কিন্তু বাবা, বেল যদি নিজে না এসে অন্য কাউকে পাঠায়? বাবা একটু চিন্তা করে বললেন, হ্যাঁ, তা অবশ্য হতে পারে। তাছাড়া তার চেয়ে তুমি এখানেই আমার কাছে থাকো। আমি বরং অম্বরদাকে পাঠাই। অম্বরদা নিশ্চয়ই অবস্থাটার মোকাবিলা করতে পারবে। বাবা যেন একটু ভরসা পেয়ে বললেন, অম্বরকে পাঠাবি? পাঠা, তবে ভুলেও যেন আমাদের ভেতরের কথা কিছু ফাঁস করিস না ওর কাছে, তাহলে কিন্তু আমি জড়িয়ে পড়ব। বেশ, তাই হবে। তবে আমার মনে হয় এখনো সময় আছে। অম্বরদাকে সব কথা খুলে বলা উচিত। অম্বরদা নিশ্চয়ই এই চক্রান্তের জাল থেকে আমাদের উদ্ধার করতে পারবে। খবরদার, তুই কি আমাকে বিপদে ফেলতে চাস? অগত্যা, আমি বাবার কথাতেই রাজি হলাম। কিন্তু আমার মন বলছে মুক্তি পেলেও আমার দাদা ফিরতে পারবে না, বাবাও পার পাবেন না বেলের হাত থেকে। আর আমি, বাবা দাদার অবর্তমানে আমাকেই কি ছেড়ে দেবে সে? তাই ভাবছি সব কথা অম্বরদাকে আমি খুলে বলবই। অবশ্য বলবার সুযোগ যদি না পাই, তাই এই সব কথাই ডায়েরিতেই লিখে রাখলাম। এই পর্যন্ত বলে আমি বললাম, আপনি কি আরো প্রমাণ চান? পকেট থেকে ডট পেন আর রুমালটা বার করলাম। এই নিন আপনার রুমাল, এই নিন আপনার ডট পেন। তাড়াতাড়িতে যেটা এখানে ফেলে গিয়েছিলেন আপনি সেদিন। আর আপনার জুতোর ছাপ, সেটাও আছে পুলিশের কাছে। আমার কাছে আছে একটা মরা বোলতা, যেটাকে আপনি পা দিয়ে টিপে মেরেছিলেন। এরপরও কি বলবেন আপনি নিতার হত্যাকারী নন? আমার দিকে তাক করে গুলিটা ছুঁড়েই ধরা পড়ার ভয়ে কোনো দিকে না তাকিয়ে আপনি পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিলেন।
তারপর আমার আগেই গোলাপ মোড়ে পৌঁছে আমার জন্য অপেক্ষা করছিলেন, আমার সঙ্গে চরম মোকাবিলা করার জন্য। কিন্তু যখন দেখলেন বেল মুক্তিপণ নিতে এলো কিন্তু সঙ্গে আপনার ছেলেকে নিয়ে এলো না, তখন আপনার মধ্যেই আর আপনি থাকলেন না। আতঙ্কে ভয়ে অন্যরকম হয়ে গিয়েছিলেন। একে তো মেয়েকে নিজের হাতে খুন করেছেন, তার ওপর ছেলেরও কোনো হদিশ নেই। কাজেই আপনি তখন আর কাউকে হত্যা না করে নিজের ছেলেকে উদ্ধার করার জন্যই পাগল হয়ে উঠেছিলেন। ইতিমধ্যেই বেলকে আমি আক্রমণ করি, ওকে লক্ষ্য করে গুলি ছুঁড়ি। আমার গুলি ওর কাঁধে লাগে। বেল সেই অবস্থাতেই পালাতে গেলে আড়াল থেকে আপনিও গুলি ছোড়েন, আর সেই গুলি লাগে ওর পায়ে। মিস্টার মার্কিন একটা কথাও না বলে, কোনো রকম প্রতিবাদ না করে একদৃষ্টে আমার মুখের দিকে বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন। এই ঘটনার 10 দিন পর বেলকে ইউপি পুলিশ গোরখপুরের কাছ থেকে গ্রেপ্তার করে। বেল এখন পুলিশ হাসপাতালে খুব সঙ্গীন অবস্থায় আছে। কলকাতা পুলিশও এই ফেরারি আসামির এতদিন বাদে একটা সঠিক সংবাদ পেয়ে খুবই উল্লাসিত। তা আপনার ছেলের হত্যাকারী তো ধরা পড়েছে, আশা করি আপনিও খুব খুশি হবেন এতে। একি আপনি এরকম করছেন কেন? একি কি হলো আপনার? গন্ধপ্রকাশ মার্কিন আমার দিকে চেয়ে থাকতে থাকতেই হঠাৎ ধীরে ধীরে সোফার ওপর গড়িয়ে পড়লেন। না, সুইসাইড নয়। ডাক্তার না হয়েও যে কেউই বুঝতে পারে যে এটা একটা সেরিব্রাল থ্রম্বোসিস। কি সাংঘাতিক পরিণাম! এখন তো আমাকে হাসপাতালেই ফোন করা উচিত। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের নোটিফিকেশন যাতে মিস না হয় তার জন্য একটি হোয়াটসঅ্যাপে চ্যানেল খোলা হয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রইল। এখানে আপনাদের প্রাইভেসির উপরেও নজর দেওয়া হয়েছে। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।